আমি প্রথমেই কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি ডক্টর মাওলানা সিফাতুল্লাহ ভাই আমাদের মাঝে এখন কোরআন তেলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم। এরপরে গীতা পাঠ করার জন্য আমি অনুরোধ করতেছি প্রেমা কর্মকারকে মঞ্চে এসে গীতা পাঠ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। উপস্থিত সকলকে নমস্কার। ওম তৎসৎ। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম ইয়ান চরাচরম তদপদম দর্শিতম ইয়ান তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 40তম শ্লোক। নেহাভিক্রমণা সহস্তে পত্তবায় ন বিদ্যতে স্বল্পমপস্যা ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। সরলার্থ, নিষ্কাম কর্মযোগে আরব্ধ কর্ম কখনো নিষ্ফল হয় না। ইহাতে ত্রুটি বিচ্যুতিজনিত পাপ বা বিঘ্ন হয় না। এই ধর্মের অল্প আচরণও মহা ভয় হইতে ত্রাণ করে। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। সকলকে নমস্কার। এখন আমাদের সর্বপ্রথম আমরা অল্প কিছুদিন আগে ঘটে যাওয়া বাংলাদেশের প্রেক্ষাপটের উপর শহীদ যারা হয়েছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনার জন্য 1 মিনিট আমরা উঠে নীরবতা পালন করব।
ধন্যবাদ। আমাদের 1 মিনিট সময় শেষ। আমি ডাক্তার মুস্তাক আহমেদ, এখানে মিরপুর ফিরোজ মেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের শাখা পরিচালক হিসাবে নিযুক্ত আছি। আমি আপনাদের সবাইকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এই বৃষ্টির ভিতরে কষ্ট করে এখানে আসার জন্য। আর সেই সাথে আমরা মিরপুরে এই অনুষ্ঠানটা আজকে আমাদের প্রধান অতিথি অনারেবল পার্সন চেয়ারপারসন তার বক্তব্যের মাধ্যমে উদ্বোধন ঘোষণা হবে। আমরা এই মিরপুরে থানা লেভেলে এরকম একটা প্রতিষ্ঠান সৃষ্টি করতে পেরে আমার নিজেকে আমার গর্বিত মনে হচ্ছে, এবং এর সাথে আপনারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত আছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের সবকিছু কথা আমরা সবার বক্তব্যের মাঝে শুনবো ধৈর্য সহকারে। ধৈর্য সহকারে শুনবো। এই বক্তব্যের মাঝে আমরা সবকিছু স্পষ্ট হব যে আমাদের কি এবং এটা অনুষ্ঠানটা কেন এবং প্রতিষ্ঠানটা কেন, সেটা। এখনই আমাদের ভিতরে বিশেষ অতিথি যিনি আছেন আজকের, কাজী রোকনুজ্জামান, প্রধান শিক্ষক, মিরপুরের কৃতি সন্তান। তাকে আমি, যেহেতু সে একজন মানুষ গড়ার কারিগর, সেহেতু তার এই আমাদের প্রতিষ্ঠানটা মিরপুরে হওয়ার প্রসঙ্গে তার কিছু কথা, খুব মূল্যবান কথা আমরা মনোযোগ দিয়ে শুনবো। আমি কাজী রোকনুজ্জামান প্রধান শিক্ষককে মঞ্চে এসে তার কথা বলার জন্য অনুরোধ করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরোজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই অনুষ্ঠান ফিরোজ মেডিকেল অ্যান্ড টেকনোলজি, এই প্রোগ্রামটা আমাদের এই প্রতিষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয়কে আমার অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে আমরা সাধুবাদ এবং শুভেচ্ছা জানাই। আমার যতটুকু ধারণা, এই ফিরোজ মেডিকেল অ্যান্ড টেকনোলজি এটা একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের আওতায় বিভিন্ন ধরনের কোর্স আছে। এটা 6 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি এবং মনে হয় 3 বছর এবং 4 বছর মেয়াদি। এই মেয়াদি কোর্স যারা কমপ্লিট করতে পারবে তারা স্বাস্থ্য সুরক্ষার বিষয় আদিগুলো সমস্ত কিছু জানতে পারবে এবং পল্লী চিকিৎসক হিসাবে বা এরিয়ার চিকিৎসক হিসাবে তারা সেখানে জ্ঞান অর্জন করে সেটা প্রয়োগ করতে পারবে। এই ফাউন্ডেশনের আওতায় আমাদের এই মিরপুরের যারা স্টুডেন্ট আসছে বা আগামীতে আসবে, আমরা সবসময় স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে আমরা তাদেরকে জ্ঞাতকরণ করব এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানাবো। তা আমরা এই ফিরোজ মেডিকেল অ্যান্ড টেকনোলজির যারা এখানে দায়িত্ব থাকবেন, আমরা অনুরোধ করি যে তারা যেন তাদের কোর্সটা যথাযথভাবে এখানে সম্পূর্ণ করতে পারে। এর আগেও আমরা অনেক প্রতিষ্ঠান দেখি যে এই ভর্তির সময় হয়তো ভর্তি টর্তি করে নিল স্টুডেন্ট, কিন্তু পরে আর ঠিকমতো ক্লাস এলো না।
তাহলে আমরা আমাদের এই শিক্ষার্থীগুলো, আমাদের এই এলাকার মানুষগুলো বঞ্চিত হবে। প্রস্তুতি থাকতে হবে যে এইটাকে আমরা গুজবে কোনো সময় কান দিব না, আর হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে শিক্ষায় দীক্ষায় টেকনোলজিতে আমাদের এগিয়ে চলতে হবে। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ স্যারকে, ওনার সুন্দর বক্তব্য আমরা এতক্ষণ উপভোগ করলাম। অনেক মূল্যবান বক্তব্য উনি দিয়েছেন। এই পর্যায়ে আমি আজকের যার জন্য ওই অনুষ্ঠানটা করা আর কি, ফিরোজ মেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমি তাকে তারই জায়গায় থেকে ওখানেই থেকে কথা বলার জন্য, তার সংগঠন সম্পর্কে কথা বলার জন্য, তার এই রকম পরিকল্পনা কেন আসলো মাথার ভিতরে সব বিষয়ে জানার জন্য আমি তাকে তার বক্তব্য এবং আমাদের এই মিরপুর ব্রাঞ্চ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই আজকের সঞ্চালককে, ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমার সভাপতি মহোদয়কে এবং বিশেষ অতিথি মহোদয়কে। আর উপস্থিত আপনারা সকলেই খুব সুন্দর সুশৃঙ্খলভাবে টাইম মতো উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি মহান রব্বুল আলামিনকে স্মরণ করে আজকের আমি দুটি কথা বলবো, বেশি হয়তো কথা বলবো না, সময় কম, আমাদের চলে যেতে হবে। আমার এই প্রতিষ্ঠান শুরু করেছি একেবারেই 17 সাল থেকে শুরু, কিন্তু আমি 20-এর পরে এসে রেজিস্ট্রেশন পেয়েছি। যাক, আমি তারপর থেকে শুরু করছি এক এক করে আমরা বিভিন্ন জায়গায় শাখা দিতে শুরু করেছি। তারই ভিতরে আমার শ্রদ্ধেয় ভাই শাখা পরিচালক মুস্তাক আহমেদ, ওনাকেও আমি আমার সহযোগিতা হিসেবে পেয়েছি শাখা পরিচালক হিসেবে। আমি আরো বেশি খুশি যে আমি মিরপুরের মতো একটা এরকম সুন্দর পরিবেশে, সুন্দর জায়গায় আমি একটা শাখা স্থাপন করতে পারছি, এবং আপনারা সার্বিক দিক থেকে সহযোগিতা করছেন, এটাও আমার জন্য খুবই ভালো লাগার একটা বিষয়। আমার প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আপনারা আরো হয়তো অনেকগুলো প্রতিষ্ঠান দেখেছেন বা আছে, ভর্তি এই ধরনের কোর্স করায় আর কি, স্বাস্থ্য ট্রেনিংগুলো করায়। আমি তাদের পাশাপাশি আমি একটু চেষ্টা করতেছি আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য, বিভিন্ন ক্যাটাগরিতে আমি স্বাস্থ্য ট্রেনিংগুলো করানোর জন্য, সেই হিসাবে আমিও কাজ করে যাচ্ছি। আপনারা, আমি যেটা বলতে চাই আপনাদের, যে আপনারা টাইম মতো ক্লাসে আসবেন, যে টাইমগুলো হবে কখনো কোনো ক্লাস মিস করবেন না। স্বাস্থ্য ট্রেনিংগুলো যদি একটা ক্লাস মিস করেন, মাঝে একটা আসেন, তাহলে কিন্তু আমরা ভুল করবেন, গ্যাপ থেকে যাবে, এই গ্যাপটা আর পূরণ করতে পারবে না। মেডিকেলের সেক্টরগুলো কখনো মানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি অ্যানাটমি ফিজিওলজিগুলো ভালো করে না বুঝতে পারেন, থিওরিগুলো না বুঝতে পারেন, আপনার প্র্যাকটিস যখন করবেন, সাধারণ সেবক হিসেবে যখন কাজ করবেন, তখন আপনারা ব্যর্থ হবেন। আপনার ভিতরে যদি জ্ঞান না থাকে, জ্ঞানের আলো যদি ছড়াতে পারবেন না, তখন আপনার 2 নম্বরে আশ্রয় নিতে হবে। না জেনে বিভিন্ন রকমের মেডিসিন প্রয়োগ করবেন। যখন আমার মেডিকেলের ভাইরাও আছে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে আছে মার্কেটে, এনারা জানে যে না জানার কারণে বডি কেন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আপনি যদি বডি সম্পর্কে না জানেন, তাহলে তো বডি রেজিস্ট্যান্স গ্রো করবে। তখন আপনারা যে ট্রিটমেন্টগুলো দেবেন, সাধারণ চিকিৎসক হিসেবে কাজ করবেন, আপনারা পরবর্তীতে যখন রেজিস্টার্ড ডাক্তারের কাছে যাবে, আপনাদের গালি দিবে। দেখেন না বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে আমরা সাধারণ যারা সেবক হিসেবে আছি, ফিল্ড ফোর্স যারা আছে, এদেরকে দেখতে পারে না। এর জন্য আমরাও দায়ী, হ্যাঁ, কারণ আমরা নিজেরা ব্যবসায়িক চিন্তা করে বেশি করে হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করছি,
কোনো যে অ্যান্টিবায়োটিক শ্রেণী বিভাগ জানতে পারছি না। কারণ একটাই, কোনো ফার্মেসিতে রয়েছি, কোনো ডাক্তারের চেম্বারে আসি, কিছুদিন পরে আমরা আবার শুরু করে দিছি ফিল্ড পর্যায়ে কাজ করার। আমরা তো কিছুই জানছি না। জানার জন্য, বোঝার জন্য অবশ্যই আপনাকে ট্রেনিং করতে হবে, অবশ্যই ট্রেনিং করতে হবে। আমরা গভর্নমেন্ট থেকে অনুমতি নিচ্ছি জাস্ট আমরা স্বাস্থ্য ট্রেনিং গুলো বোঝানোর জন্য, যে আমরা স্বাস্থ্য ট্রেনিং করাচ্ছি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে স্বাস্থ্য সেবাটা একেবারে ডোর গড়ায় পৌঁছিয়ে দিতে, ডোর টু ডোর পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা এই কাজগুলো করতেছি, যার কারণে গভর্নমেন্ট আমাদের সহযোগিতা করে থাকে। ইনশাল্লাহ আমরা আগামীতে ভালো কিছু আশা করি, আর ভালো কিছু করবো বলে আমরা কাজ করতেছি আপনাদের নিয়ে। আপনাদের যত আপনারা ট্রেনিং করবেন, ট্রেনিং এর আওতায় আসবেন, আমাদের মতো প্রতিষ্ঠান বা আমরা যারা সেবা দেওয়ার জন্য, আমরা স্বাস্থ্য ট্রেনিং গুলো করার জন্য আপনাদের দোরগোড়ায় আসতেছি। আগে তো ছিল না, এই সমস্ত জায়গায় দেখবেন যে এক খুলনায় যে করতে হতো, না হলে আপনার ঢাকায় যে এই ট্রেনিং গুলো নেওয়া লাগতো, আমরা আপনাদের দোরগোড়ায় চলে আসছি। অতএব আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে যে যেখানেই স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করবে তারা একটু ট্রেনিং এর আওতায় যাতে আসে, বুঝলেন? সেটা শর্ট কোর্স হোক আর একটু লং টাইম ধরে হোক, অবশ্যই এখানে এসে, বা শুধু আমার প্রতিষ্ঠান না, যে কোনো প্রতিষ্ঠানে যারা একটু ট্রেনিং এর আওতায় আসে, সেটা আপনারা একটু সচেতনতা গড়ে তুলবেন। আমি ভাইকেও নিয়মিত ট্রেনিং করেন, নিয়মিত ক্লাসে আসেন, কখনো ক্লাস ফাঁকি দেন না। মাঝে মাঝে দেখা যায় যে ভর্তি আছে 50 জন, ক্লাসে আছে 10 জন। এটা খুবই দুঃখজনক, খারাপ লাগে যে সবাই চাই স্যার আমি এখান থেকে আসবো, এখান থেকে আমার একটা কোর্স দিবে, আমি এখান থেকে নিয়ে যে গ্রামে সেবা দেওয়া শুরু করব। দুদিন পরে উনি যখন ভালো ব্যর্থ হবে, ভালো পারবে না কোনো কিছু করতে, প্রতিষ্ঠানে বদনাম হবে, কোথা থেকে করছে, কার আন্তর থেকে করছে, এগুলো সমস্যা হবে, আমাদের ফেস করতে হবে। আপনারা যার যার স্থান থেকে হতাশ হবেন না কখনো, যে আপনারা এখান থেকে একটা ট্রেনিং করছেন, একটা কোর্স নিয়েছেন, কখনো আমার প্রতিষ্ঠানের এমনও হতে পারে যে আমাদের শাখা পরিচালকের একটা প্রবলেম দেখা দিয়েছে। হ্যাঁ, এইটাকে এন্টি যে কোনো জায়গা বা যে কোনো কুচক্রী মহল, এনারা দেখবেন যে অলরেডি ফেসবুককে ওনার নেগেটিভ শুরু করবে, নেগেটিভ কথা শুরু করবে। সেটা কি আপনারা কি ওইটা নিয়ে ই করবেন না, আপনারা যাচাই করার চেষ্টা করবেন? এইটাই। ধন্যবাদ আপনাদের। আমার এই পর্যায়ের আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি, এবং সেই সাথে আজকের যে উদ্দেশ্য আমরা একত্রিত হয়েছি, আগামী দিনের একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আমরা যে সবাই একত্রিতভাবে কাজ করব, তার আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে সবাই একত্রিত হয়েছি বা স্বাস্থ্য ট্রেনিং গুলো করবো, এর আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ কর্ম দক্ষতা আরো সুন্দর করে গড়ে উঠুক, সেই প্রত্যাশায় আজকে আমি আপনাদের মাঝে ক্লাসের আগামী দিনের স্বাস্থ্য ট্রেনিং এর জন্য শুভ উদ্বোধন ঘোষণা করতেছি। ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। মূলক কাজগুলো হবে, আমি মনে করি আমার দুটো বাচ্চা আছে ছোট, যখন আমি মা হই তখন মনে করতাম যে প্রাথমিকভাবে সবার কিছু প্রাথমিক চিকিৎসা মানে সম্বন্ধে একটা ট্রেনিং নিয়ে থাকা উচিত। কারণ একটা বাচ্চার কিছু হলে আমরা বুঝতে পারি না যখন কি ধরনের, মানে কি করব। হঠাৎ করে রাত 12টার সময় খুব অসুস্থ, হাসপাতালেও যেতে পারছি না, কোনো ডাক্তারের কাছেও যেতে পারছি না। তবে যেই এটা হচ্ছে, এটা অনেক দূরে দূরে ছিল, আমার ভাই পল্লী চিকিৎসক ছিল, আমি দেখেছি খুলনা থেকে ট্রেনিং নিয়ে এসছে। তো এগুলো আমরা আশেপাশে পাচ্ছি, খুবই একটা ভালো মানে ব্যাপার। যদি আমরা কখনো এগুলো করি আমাদের জন্য ভালো হবে, কখনো খারাপ হবে না, ভালোই হবে। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কল্পনা খাতুন। আমাদের মিষ্টির ব্যবস্থা আছে আপনাদের জন্য। আর এখন সভাপতির বক্তব্য রাখবেন। সভাপতির বক্তব্যের পরে আমাদের অনুষ্ঠান শেষ, সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ, আর উদ্বোধনে মিষ্টি নিয়ে যাবেন সবাই আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে উপবিষ্ট আমার ভাই ও বোনেরা, আপনাদের জন্য অবিরাম ভালোবাসা এবং সালাম রইল। পাশে উপবিষ্ট আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার বন্ধুবর কাজী রোকনুজ্জামান রোকন। আজকে যে
অনুষ্ঠানে আমরা এসেছি, তার মধ্যমণি ফিরোজ মেডিকেল সার্ভিসেস অ্যান্ড ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা ফিরোজ আহমেদ স্যার, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা কিন্তু সবাই সম্মুখ যুদ্ধে যোদ্ধা। কেমন? আমরা সবাই আশা করছি যে আমরা চিকিৎসক হব, ছোট হোক আর বড় হোক। একজন প্রাইমারি স্কুলের টিচারও টিচার, একজন বিশ্ববিদ্যালয়ের টিচারও টিচার, তাই না? কেউ ছোট আকারে আছে, কেউ বড় আকারে আছে, কিন্তু সংখ্যায় কারা বেশি? পল্লী চিকিৎসক বেশি। আজকে আমাদের দেশে প্রায় 70% চিকিৎসা দিয়ে থাকে আমাদের এই পল্লী চিকিৎসক ভাই বোনেরা। আজকের এই অনুষ্ঠানে আমার অনেক ভালো লাগছে যে মেয়েদের সংখ্যা অনেক বেশি। আমরা যখন প্র্যাকটিস করি বেশিরভাগ সময়ই আমাদের মনে হয় যে ছেলে না হয়ে মেয়ে হলে এই চিকিৎসাটা দেওয়া অনেক সহজ হতো, অনেক ইজি হতো। আমি কিন্তু কোনো ছাড়াই আমি অনুষ্ঠান মানে বক্তব্য শুরু করলাম, সবারই কিন্তু হয়ে গেছে। আহমদ আমিনুল ইসলাম হাসান, ঠিক আছে? মিরপুর বাজারে আমার একটা চেম্বার আছে, এই ঠিকানাই বলি। তাছাড়া আমি অন্যান্য জায়গায় প্র্যাকটিস করি। আর ভাইয়ের পরিচয় জানলেন, এনাদের তো চেনেনি। এখন মূল আলোচনায় আসি। হ্যাঁ, এখনো আমি দারুস সালামে 22-23 বছর যাবৎ মিরপুর দারুস সালামে প্র্যাকটিস করি। ঘটনা হচ্ছে এই জায়গায় যে চিত্র, ও দারুস সালামে শুক্রবার এবং মঙ্গলবার 2 দিন বসি। শুক্রবারে 9টা থেকে 12:30 পর্যন্ত, মঙ্গলবারে 9টা থেকে 1টা পর্যন্ত ওখানে আমি রুগী দেখি, চেম্বার করি। প্রায় 23-24 বছর হয়ে গেল। এই জায়গার যে পরিবেশ, আমি পরিবেশটা দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি। দেখেন, আমি গতকালকে কুষ্টিয়াতে গেছি, সেখান থেকে আসছি বা যাচ্ছি, দেখছি বাচ্চারা ট্রাফিকের সিগন্যাল দিচ্ছে, গাড়িগুলো যাতে ঠিক মতো যায়। তাদের কিন্তু বয়স, এই যে এখানে একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে, এ আছে ক্লাস 7-এর বাচ্চারাও আছে, আর বড়রা তো রয়েছেই, বিভিন্ন জন বিভিন্ন ভাবে। তার মানে যখন আমাদের করোনা হয় তখন কিন্তু বিভিন্ন পেশার ডাক্তাররা একদম ঝুঁকে পড়ছিল, কিন্তু গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ডাক্তাররা সব লুকায়ে ছিল। কেউ রুগী দেখেনি, কেউ কেউ দেখছে অনলাইনে। তখন আমরা করোনা জানতে পেরেও রোগের মুখে পর্যন্ত মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছি, এত ঝুঁকিতে। আমাদের এর ভিতরে অনেক ডাক্তার তো করোনায় শহীদ হয়েছেন। কিন্তু এই পেশায় আসতে হলে তো খালি হাতে আসা যাবে না, আমাদের জানতে হবে। জানার জন্য আমাদের ইনস্টিটিউট দরকার। আর আমরা এখানে জড়ো হয়েছি একটা ইনস্টিটিউট সম্পর্কে জানার জন্য এবং সেখানে ভর্তি হয়েছি। আমরা ক্লাস করব। ফিরোজ ভাই অনেকবার বলছে যে আপনারা ক্লাসে অনুপস্থিত থাকবেন না, আপনারা ক্লাস করবেন, ক্লাস করে জানবেন, আগে জানবেন, না হলে রুগীর কাছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, একটা মেডিসিন দেবেন কিভাবে। আমার এক বোন বলেছেন যে আমি একজন মা, রাত 12টার সময় 2টোর সময় আমি কোথায় ডাক্তার পাবো। উনি যদি প্র্যাকটিস নাও করে, নিজে জানা থাকে, তাহলে পরে ওনার জন্য কিন্তু অনেক বড় কিছু। আমাকে অনেক মায়েরা জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব ওষুধ নিয়ে আসলাম, কয় চামচ পানি দিয়ে এই মেডিসিনটা গোলাতে হবে? আসলে বোতলের গায়ে কিন্তু লেখা আছে কত ml পানি দিতে হবে, কিন্তু অনেক শিক্ষিত একজন শিক্ষিত মা কিন্তু এই জিনিস সম্বন্ধে উনি বুঝতে পারছেন না যে কয় চামচে কত ml হয়। সর্বোপরি সময়ও কম, আমাদের জানার দরকার। আমরা এই প্রতিষ্ঠানে আসছি, ভর্তি হচ্ছি, আমরা ক্লাস করব, সার্টিফিকেট নেব। আমরা ডাক্তার লিখব না। জনগণ যদি আমাদেরকে ডাক্তার বলে, আমাদের কি অসুবিধা আছে? আমরা ডাক্তার কেন লিখতে যাব? আমরা এই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম করেছি। আমি এই যে সার্টিফিকেট কোর্সগুলো আছে সরকারি বেসরকারি, আমি দেখলাম এইগুলোকে মূল্যায়ন করে, বলে যে অন্তত কিছু আপনাদের জানা থাকুক, কিছু সার্টিফিকেট থাকুক, আপনাদেরকেও ধরবে না। ওনারা শুধু একটা কথাই বলে, আপনারা ভেজাল মেডিসিন বিক্রি করবেন না, এক্সপায়ারি মেডিসিন বিক্রি করবেন না। তো ভেজালটা কে চায়?
কেউই আসলে চায় না, কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী এটা করে থাকে। আমার জীবনের ছোট্ট একটা কথা, আমার নিজের জীবনের কথা বলি। এই পেশাটা শুধু আমাদের ডাল ভাতের জন্য না, আমাদের বাংলাদেশে না খেয়ে আছে এরকম মানুষের সংখ্যা কিন্তু খুব কম। আমরা খেয়ে পরে বেঁচে আছি। এখন আমরা কি চাচ্ছি? সুন্দরভাবে জীবনযাপনের জন্য। সুন্দরভাবে জীবনযাপন করতে হলে পারে যে কোনো পেশার পাশাপাশি যদি আমরা আর একটা কাজ করে থাকি। আপনি শিক্ষক আছেন, একটু প্র্যাকটিস জানলেন, অসুবিধা কি? একজন এনজিওতে কাজ করলো, সে একটু ডাক্তারি করলো, পাশাপাশি কোনো কাজে কোনো অসুবিধা নাই, কোনো ক্ষতি নাই। আর্থিকভাবে আপনি স্বাবলম্বী হলেন, আপনার জানা হলো, মানুষের সঙ্গে মিশলেন। একজন ডাক্তার একটা বাড়ির, একটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে ঢুকতে পারে উইদাউট পারমিশনে। কেন? সে সব সময় যাচ্ছে, তার মানসিক যে বিকাশ, মানুষের সাথে যে সম্পর্ক। রাত 12টায় না 1টা নাই ফোন দেয়, ডাক্তার সাহেব আসেন, তাহলে আমি কেন সেই বাড়িতে সবসময় ঢুকতে পারবো না? আর আত্মকর্মসংস্থানের যে কথাটা আমি বলছি, আমার জীবনের কথাই। 2000 সালের দিকে, 2001 সালে আমি যখন বিয়ে করি, তখন কিন্তু আমি ফুল বেকার। তো বেকার জীবনে যারা আছেন, কেউ যদি থেকে থাকে, বুঝবেন যে কি রকম একটা কষ্ট। তারপরে বিবাহিত জীবন, আরো একটা অসুবিধা, বাপের হোটেলে বসে খাচ্ছি, সেটাও যেন আমার ভালো লাগছে না। তো তখন আমার কিছু বন্ধুরা ছিল, তারা ডাক্তার, মিরপুরেরই। ওর দোকানে বসতাম, এর দোকানে বসতাম, দেখতাম যে কি রকম চলে। দোস্ত কেমন চলছে? এই কোনো রকম চলে। একটা দোকান দিতে হলে কি কি লাগবে, সে বিশাল ভয় ধরায় দিত কেউ কেউ। এই 50,000 টাকা লাগবে, ড্রাগ লাইসেন্স, এটা ওটা বিভিন্ন কথা। তারপরে আমি একদিন কুষ্টিয়া শহরে গেলাম। শহরে গিয়ে LMAP নামে হলি কেয়ার হোম, পুলিশ লাইনের সামনে একটা প্রতিষ্ঠান ছিল, ওখানে আমি কথা বললাম। উনি কিছুটা সাহস দিল। তারপরে ড্রাগ সুপারের কাছে আমি গেলাম, স্যার এই ব্যাপার আমি একটা দোকান দিতে চাই, সব সত্য কথা বললাম। তো উনি তখন বলছে যে ঠিক আছে, আপনি ব্যবসা শুরু করেন, আপনার পেপারস নাই, আপনি ফার্মেসি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হন, হওয়ার পরে আপনি ড্রাগ লাইসেন্স করেন, আর এর আগে যত সমস্যা আছে সেগুলো আমরা মোকাবেলা করব। তা আল্লাহর রহমতে এই 22-23 বছর আমি প্র্যাকটিস করছি। আমার গাড়ি বাড়ি এই সৎ পয়সায় ইনকাম হয়েছে। তো আপনারাও স্বাবলম্বী হইতে চাইলে অবশ্যই এই প্র্যাকটিসটা করবেন মনোযোগের সাথে। তো যাই হোক, সময়ও কম, আমারও চেম্বার বন্ধ করে আসছে। যদি কোনোদিন কোনো সময় মনে পড়ে, মিরপুর বাজারে আমার চেম্বার আছে, কথা বলবেন। আর এখানে আমার বন্ধু মুস্তাক আছে, এই শাখার পরিচালক, ওনাকে দিয়েও কোনো সমাধান না হলে পরিচালক সাহেব আছে তো, ইনি প্রতিষ্ঠাতা, এনার কাছে ফোন দেবেন। তো সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং সেই সাথে এই সভা সমাপনী শেষ করলাম। আল্লাহ হাফেজ।